বিজ্ঞানে একটি পরিভাষা আছে, তার নাম অভিযোজন। আমরা যদি ঘুরিয়ে ফিরিয়ে না বুঝে খুব সহজ সরলভাবে বুঝি, তাহলে অভিযোজন কথাটির অর্থ হলো যুগের সাথে তাল মিলিয়ে চলা বা সময়ের সাথে তাল মিলিয়ে চলা। অর্থাৎ যেমন পরিস্থিতি সেই পরিস্থিতির নিরিখে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। উদাহরণ হিসেবে বলি, এখন চলছে ঠান্ডার সময়, শীতকাল। এই সময় যদি কেউ বলে যে আমি গায়ে শীত বস্ত্র দেব না, মাথায় টুপি পরব না, গায়ে কোনো সোয়েটার বা জ্যাকেট দেব না, তাহলে তার ঠান্ডা লাগবে স্বাভাবিকভাবেই। এবং ঠান্ডা লাগা সত্ত্বেও সে যদি আরও পণ্ডিতি করে বলে যতই যা হয়ে যাক আমি কিন্তু শীত বস্ত্র গায়ে দেব না, তাহলে কি হবে? আস্তে আস্তে করে সে সেই উপরের রাস্তা ক্লিয়ার করবে বা নিজেই উপরের রাস্তাটা পরিষ্কার করবে, অর্থাৎ সে মারা যাবে স্বাভাবিকভাবেই। আবার যদি উল্টোটা হয়, অর্থাৎ চলছে গ্রীষ্মকাল আর সে যদি পণ্ডিতি করে গায়ে সোয়েটার দেই, মাথায় টুপি দেই, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই তার গায়ের তাপমাত্রাটা বাড়তে থাকবে এবং সেও কিন্তু আস্তে আস্তে সেই উপরওয়ালার ঘরের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ সেও মারা পড়বে। কিন্তু যে মানুষ সময়ের সাথে তাল মিলিয়ে চলবে, যেমন পরিস্থিতি সেই হিসেবে মানিয়ে নিয়ে চলবে, সে সমাজে টিকে থাকবে। আমরা গত ক্লাসে পোস্টমাস্টারের কাহিনী শুনেছিলাম, যে পোস্টমাস্টার পড়াশোনা করে মেধার খাতিরে গ্রাম্য এলাকায় চাকরি পেয়েছিল, কিন্তু সেই গ্রামের পরিবেশ তার পছন্দ হয়নি। তার মন বারবার ছুটে গেছে সেই শহরের পানে এবং শেষ পর্যন্ত সে সেই চাকরিতে ইস্তফা দিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, নিজের বাড়িতে ফিরে গেছে, নিজের পরিবারের কাছে ফিরে গেছে। আবার আমরা এমনটাও শুনলাম যে আমার এক বন্ধু পড়ার খাতিরে শহরে গিয়ে হাজির হয়েছিল, কিন্তু শহরে তার মন টেকেনি, সে সেখানকার পড়াশোনা ছেড়ে দিয়ে সেই গ্রামের বাড়িতে এসে হাজির হয়েছে। এই দুটো তো গেল প্রাপ্তবয়স্ক মানুষের কাহিনী, যাদের বয়স 25+। কিন্তু যার বয়স 13-14 বছর, যে বলতে গেলে কিশোর, সে কি করবে এরকম পরিস্থিতি হলে? সে যদি পড়াশোনার খাতিরে শহরে গিয়ে হাজির হয়, সেখানে কি সে টিকতে পারবে নাকি পালিয়ে আসবে? পালিয়ে আসা কি সম্ভবপর? যারা প্রাপ্তবয়স্ক তারা তো নিজের ইচ্ছেতেই পালিয়ে এসেছে, পালিয়ে আসা তার পক্ষে সম্ভব। কিন্তু যেটি কম বয়সের ছেলে রয়েছে, বাচ্চা ছেলে, কিশোর, মাত্র 13 বছর 14 বছর বয়স, সে কি করে পারবে শহর থেকে বাড়ি ফিরতে? নাকি সেখানে মানিয়ে চলবে? নাকি মানিয়ে চলতে না পেরে শেষ পর্যন্ত তারও আস্তে আস্তে সেই উপরের টিকিটটা কেটে গেল? চলো তাহলে আমরা দেখব। ওয়েলকাম টু মাই চ্যানেল এস একাডেমি। এস একাডেমির ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি। চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে এই গল্পটি শুরু করি। আমাদের পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পটি ধারাবাহিকভাবে বা লাইন ধরে আলোচনা করার পূর্বে এই গল্পের উৎস সম্পর্কে জেনে নেব। আমাদের পাঠ্য এই ছুটি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের প্রথম খণ্ডের অন্তর্ভুক্ত। এই ছুটি গল্পটি প্রথম প্রকাশিত হয় 1299 বঙ্গাব্দে সাধনা পত্রিকায় পৌষ মাসে। চলো তাহলে আমরা কিছুটা আভাস ইঙ্গিতে বুঝতে পেরেছি এই গল্পে শহর এবং গ্রামের টানাপোড়েনে একটি কিশোর ছেলের কী পরিণতি ঘটছে তা আমরা এখন দেখতে চলেছি। কথা না বাড়িয়ে আমরা তাহলে মূল গল্পটি শুরু করি। বালকদিগের সর্দার অর্থাৎ হেড ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল। ফটিকের টাইটেল চক্রবর্তী, অর্থাৎ নতুন একটা চিন্তা জেগে উঠল। হঠাৎ করে নদীর ধারে একটা প্রকাণ্ড শাল কাষ্ঠ অর্থাৎ শালের কাঠ মাছ তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। অর্থাৎ সেই শাল কাঠ দিয়ে
নৌকার মাস্তুল তৈরি করা হবে বলে রাখা ছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে, অর্থাৎ সেটাকে গড়াবে এবং সেই নিয়ে খেলা খেলবে। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। অর্থাৎ যার যেই কাঠটি রয়েছে সে যদি দরকারের সময় খুঁজে না পায় তাহলে তার মনে একটা বিস্ময় জাগবে, বিরক্তি জাগবে, মনে একটা অসুবিধার ভাব ফুটে উঠবে এবং এই ভেবেই ছেলেটা খুব খুশি এবং সবাই মিলে সেই কাঠটিকে গড়িয়ে অন্যত্র নিয়ে যাবে বলে স্থির করল। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময়ে ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির উপরে গিয়া বসিল। কনিষ্ঠ অর্থাৎ ফটিকের ভাই, তার নাম মাখনলাল, গম্ভীরভাবে সেই গুড়ি অর্থাৎ কাঠের উপর গিয়ে বসে গেল। ছেলেরা তাহার এইরূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল, অর্থাৎ তাদের মন খারাপ হয়ে গেল। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আত্মু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগলো। অর্থাৎ এই মাখনলাল ভাবতে লাগলো এই সারবস্তুহীন কাজটি করে আমাদের কী লাভ, এই নিয়ে সে ভাবতে লাগলো। ফটিক আসিয়া আস্ফোরণ করিয়া কইল, দেখ মার খাবি, এবেলা ওঠ। সে তাহাতে আরও একটু নাড়িয়া চাড়িয়া আসনটি বেশ স্থায়ীরূপে দখল করিয়া লইল। এরূপ স্থলে সাধারণ নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অর্থাৎ ভাইয়ের গালে অনতিবিলম্বে দেরি না করে এক চোর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল, অর্থাৎ এক থাপ্পড় জোরে গালে মারতে হতো বা কর্তব্য ছিল। সাহস হইল না, কিন্তু সে সাহস করল না। কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না, কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আর একটু বেশি মজা আছে। প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গোড়াতেই আরম্ভ করা যাক, অর্থাৎ মাখন বসে থাকবে আর আমরা সবাই মিলে সেটাকে ধাক্কা দেব। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। অর্থাৎ যদি বসাকালীন সেই গুড়িটা ধাক্কা দেওয়া হয় বা গোড়ানো হয় তাহলে মাখন তো পড়বেই, তার শরীরের ক্ষতি তো হবেই বা লাগবেই, এটা কিন্তু তারা বুঝতে পারেনি। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল, মারো ঠেলা হইয়, সাবাস জওয়ান হইয়, অর্থাৎ এরকম শুরু করে তারা কিন্তু ধাক্কা দিতে শুরু করলো। গুঁড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হইয়া গেল, অর্থাৎ সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে গেল। খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফললাভ করিয়া, অর্থাৎ যেটা ভাবিনি সেটা হয়ে গেছে। অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল, অর্থাৎ খুশি হলো ওনারা, কিন্তু ফটিক কিছু শোষব্যস্ত হইল, অর্থাৎ মাখন কিন্তু ব্যস্ত হয়ে উঠল, কী করে যায়। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে অর্থাৎ গৃহের দিকে গমন করিল, অর্থাৎ গেল। খেলা ভাঙিয়া গেল। ফটিক গোটাকতক কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গুলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল, অর্থাৎ একটা কাশ ঘাস ছিঁড়ল বা তুলে সেটা মুখে দিয়ে চিবোতে চিবোতে সে একটা নৌকার গলুইয়ের অর্থাৎ কি, যে নৌকার শুরুর দিকে এবং শেষের দিকে যে সংকীর্ণ জায়গা থাকে বা পাতলা বা সরু জায়গা থাকে সেখানে বসে, নৌকাটা অর্ধনিমগ্ন ছিল, অর্থাৎ অর্ধেকটা জলে ডুবেছিল, সেই নৌকার সংকীর্ণ অংশে বসে চিবোতে লাগলো বা চর্বণ করতে লাগলো। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল।
একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞেস করলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল, ও হোথা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রহিল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিল, কথা? সে বলে, জানি নে, বলিয়া প্রবত তৃণমূল হইতে রস গ্রহণে প্রবৃত্ত হইল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। অবিলম্বে বাঘাবাগদি আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক কহিল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আড়কোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল, অর্থাৎ এভাবে করে দুই হাতে এভাবে করে তুলে নিয়ে গেল। ফটিককে দেখা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কহিল, না, মারিনি। ফের মিথ্যা কথা বলছিস? কখনো মারিনি, মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, হ্যাঁ, মেরেছে। তখন আর ফটিকের সহ্য হইল না, দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চোর কষাইয়া দিয়া কহিল, ফের মিথ্যা কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দুটা তিনটা প্রবল চপেটাঘাত করিলেন, অর্থাৎ তার পিঠে 2-3 বার মারলেন। ফটিক মাকে ঠেলিয়া দিল। মা চিৎকার করিয়া কহিলেন, হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলিস? এমন সময়ে সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এই যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গোড় করিয়া প্রণাম করিলেন, অর্থাৎ সাষ্টাঙ্গ প্রণাম করলেন। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হইয়াছে, তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পাই নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভর বাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন, অর্থাৎ এই বিশ্বম্ভর বাবু কিন্তু ফটিকের সম্পর্কে মামা হয়। সে কিন্তু অনেকদিন পশ্চিমে কাজ করতে গিয়েছিল। কিছুদিন খুব সমারোহে গেল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্ভরবাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। তাহার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। শুনিয়া বিশ্বম্ভর প্রস্তাব করিলেন, তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দেবেন। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। অর্থাৎ বললো যে ফটিক খুবই জ্বালাচ্ছে, পড়াশোনা করে না, বদমাশি করে, তো ওর মামা বললো যে আমি নিয়ে যাই, নিজে ওখানে গিয়ে পড়াশোনা করাবো। এতে তার মা কিন্তু রাজি হয়ে উঠল। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল, কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেই, কি মাথায় ফাটাই, কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন, অর্থাৎ একটু ব্যথিত হলেন। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাইটা হলো ঘুড়ির যে সুতোটা, সেটা লাগানো থাকে বা একসঙ্গে গুছিয়ে রাখা হয়েছে লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগদখল করিবার পুরো অধিকার দিয়া গেল, অর্থাৎ সব দিনের জন্য তাকে দিয়ে চলে গেল। কলিকাতায় এটা নাম করি ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত। কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না, অর্থাৎ কিন্তু তার মামি খুশি হইনি। কেন? তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি
নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন। ইহার মধ্যে সহসা একটি 13 বৎসরের অপরিচিত অশিক্ষিত পাড়া গিয়ে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্ভরের এত বয়স হলো, তবু কিছুমাত্র যদিও কাণ্ডজ্ঞান আছে। বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। বালাই অর্থাৎ বিপদ নেই। স্বভাব নাই, দেখতে খুব সুন্দর না, কোনো কাজে লাগেও না, কোনো তেমন কাজও করে না, স্নেহ উদ্রেক করে না, তাহার সঙ্গ সুখও বিশেষ প্রার্থনীয় নহে, তাহার মুখে আধো আধো কথা নেকামি, পাকা কথাও জেঠামি এবং কথামাত্রই প্রগল্ভতা। প্রগল্ভতা মানে কি? কথা না মানা, খারাপ দেখাই। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানানরূপে বাড়িয়া উঠে। লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। অর্থাৎ এই সময় একটু কিছু করলেই লোকে তার উপর রেগে ওঠে। এইরকম পরিস্থিতি বা এরকম পরিবেশ। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময়ে যদি সে কখনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না, কারণ সেটা সাধারণের প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। অর্থাৎ তার চেহারাটা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো, বুঝতে পারছো, যার কোনো মালিক নেই। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। চারিদিকের স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাটার মতো বিধে। এই বয়সে সাধারণত নারীজাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। অর্থাৎ এই সময় তারা মাতৃরূপিণী কোনো নারীর সেবা যত্ন বা তার সংস্পর্শ চায়, কিন্তু তাদের উপেক্ষা তার কাছে অত্যন্ত বেদনাদায়ক হয়। মামির স্নেহহীন চোখে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে, এইটে ফটিকের সবচেয়ে বাজিত। অর্থাৎ তার মামি কিন্তু তাকে পছন্দ করে না, তার এখানটা থাকাটা তার কাছে মোটেই কিন্তু ভালো নয়, বা ভালোভাবে দেখছেন না মামি। মামি যদি দৈবাৎ তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাও গে, একটু পড়োগে যাও, তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির একটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। ঘরের মধ্যে এইরূপ অনাদর, ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি লইয়া বো বো শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, তাইরে নাইরে নাইরে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি মানে প্রায় তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। আমরা প্রথমে বলেছি বাড়ি আকর্ষণ করে, পরিবারের লোকগুলো আকর্ষণ করে, এখানেও কিন্তু সেই ফটিকে কিন্তু আকর্ষণ করতে শুরু করেছে। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন। সেই লাঞ্ছিত শঙ্কিত জীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হা করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারক্লান্ত গদর্ভের মতো নীরবে সহ্য করিত।
ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানলার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করিত। যখন সেই দ্বিপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলেমেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়া যাইত, তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া, যেহেতু আগে সে ঘুরে বেড়াতো, মাঠে ঘাটে খেলা করতো, নদীতে স্নান করতো, কিন্তু এখন সেরকম সুযোগ পাচ্ছে না, তাই তার মন বারবার স্কুল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। ছাদে কাউকে দেখলেই তার মন তাদের সাথে খেলবার জন্য উদ্গ্রীব হয়ে উঠছে। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞেস করিয়াছিল, মামা, মার কাছে কবে যাব? মা বলেছিল, স্কুলের ছুটি হোক, কার্তিক মাসে ছুটি, পুজোর ছুটি, সে এখনও ঢের দেরি, অর্থাৎ কার্তিক মাসে ছুটি হবে, এখন দেরি আছে। একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজে পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল, অর্থাৎ অসহায় হয়ে পড়ল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত। ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত, অর্থাৎ সে মার খেলে তার মামার ছেলেটাও কিন্তু আনন্দ উপভোগ করত, এবং সে যে তার পিসির ছেলে সেটা কিন্তু তারা কারো কাছে বলতো না, বা সম্পর্কটা স্বীকার করতো না। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, বই হারিয়ে ফেলেছি। মামি অধরের দুই প্রান্তে বিরক্তি রেখা অঙ্কিত করিয়া কহিলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি নে। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল। স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জোর আসিতেছে, বুঝিতে পারিল ব্যায়াম বাধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামি এই ব্যায়ামটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল। অর্থাৎ সে তার যে জোর হয়েছে সেগুলো যদি তার মামিকে বলে তাহলে তার মামির রাগ হবে বা অন্যরকম ভাববে, বা সেরকম সেবা যত্ন করবে না, বা আরও বিরক্তিকর মন্তব্য করবে। এই জন্য সে কিন্তু ভয়েই বলল না। সে চাইতো তার মা যেন এসে তার সেবা যত্ন করুক, কিন্তু তার কাছে তো তার মা নেই, তার মা তো তার গ্রামের বাড়িতেই রয়েছে। পরদিন প্রাতকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে, সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্বরবাবু পুলিশে খবর দিলেন, অর্থাৎ অনেক খোঁজাখুঁজি পরেও যখন তাকে পাওয়া গেল না তখন বিশ্বম্বরবাবু পুলিশকে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্বরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে, রাস্তায় 1 হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। দুজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্বরবাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদমস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা, মুখ চক্ষু লোহিত বর্ণ, অর্থাৎ লাল হয়ে গেছে, থরথর করে কাঁপিতেছে। বিশ্বম্বরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। মামি তাহাকে দেখিয়াই বলিয়া উঠিলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও। অর্থাৎ মামি বাবা বলছে যে কি ফটিককে তার মায়ের বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারাদি হয় নাই, এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটমিট করিয়াছেন, অর্থাৎ বাড়িতে রাগারাগি করেছে বিশ্বম্বরবাবু। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। বালকের জোর অত্যন্ত বাড়িয়া উঠিল, সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল, অর্থাৎ অনর্থক বক করতে লাগল। বিশ্বম্বরবাবু চিকিৎসক লইয়া আসিলেন। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল, মামা, আমার ছুটি হয়েছে কি? কড়িকাঠ মানে বাড়ির প্রস্থের বরাবর যে কাঠটা থাকে বা ছাদ আটকানোর যে বাঁশটা। বলছে, মামা, ছুটি হয়েছে কি? বিশ্ববাবু রুমালে চোখ মুছিয়া শোষণে ফটিকের ছিন্নতপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল, বলিল, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি।
পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যালফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল। নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। বিষণবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিল, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তাহার পরদিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ। বিষণবাবু স্মিত প্রদীপে রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিল, এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না, এ না। কলিকাতায় বাঁও মানে কি? জল মাপার একক বিশেষ। অর্থাৎ খালাসিরা স্টিমারে যাওয়ার সময় সেই স্টিমারের কাছি ফেলে ফেলে জল মাপতে মাপতে যাচ্ছিল। এইগুলো কিন্তু খেয়াল করেছিল ফটিক, এবং সেও কিন্তু সেরকম বলছে, এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না, এ না। কলকাতায় আসিবার সময় কতকটা রাস্তায় স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাহারই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে, এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, বালক রশি ফেলিয়া কোথাও তাহার তোল পাইতেছে না। এমন সময়ে ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ ক্ররবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্ভর বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিলেন। তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন, ফটিক, সোনা, মানিক আমার। ফটিক যেন অতি সহজে তাহার উত্তর দিয়া কহিল, হ্যাঁ। মা আবার ডাকিলেন, ওরে ফটিক, বাপ ধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। এই হলো আমাদের ছুটি গল্পটির সমাপ্তি, বা এই ছিল আমাদের ছুটি গল্পের আলোচনা। ধন্যবাদ।